রাষ্ট্রীয় সফরে চীনের বেইজিংয়ে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের স্থানীয় সময় বুধবার দুপুরে দালিয়ান থেকে হাই স্পিড ট্রেনে করে বেইজিং পৌঁছান তিনি। সেখান থেকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। এর আগে সকালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার চীনা প্রধানমন্ত্রী এবং শুক্রবার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান। চীনের রাষ্ট্রীয় সফরে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের দানিয়াল থেকে এখন বেইজিংয়ে সরকার প্রধান। বুধবার দানিয়ালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত গ্রীষ্মকালীন দাভোসের বার্ষিক সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী। সম্মেলনে ৯০টিরও বেশি দেশ থেকে রাজনৈতিক, ব্যবসায়ী, শিক্ষাবিদ এবং গণমাধ্যমের ১,৭০০ জনের বেশি প্রতিনিধি অংশগ্রহণ করেন। কাজাখস্তান সহ বিভিন্ন দেশের সরকার প্রধানের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাই স্পিড ট্রেনে চীনের দালিয়ান থেকে স্থানীয় সময় বুধবার বিকেল ৫টা ৩৫ মিনিটে বেইজিং পৌঁছান প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। বৃহস্পতিবার চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান। শুক্রবার সাক্ষাৎ করবেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে। সেদিনই ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বেইজিং, চীন। জুলাই সনদ বাস্তবায়ন না করা সহ নানা কারণ দেখে জামায়াত সংশ্লিষ্ট 18টি আইন কর্মকর্তার পদত্যাগ রাজনৈতিক স্টান্টবাজি বলছেন বিএনপির আইনজীবীরা। তাদের অভিযোগ, 4 মাস ধরে সব সুযোগ সুবিধা ভোগ করে এখন রাজনীতি করছেন তারা। তবে পদত্যাগী ডিএজি ও এজিরা বলছেন সরকারের গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না তারা। অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া 7 ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও 11 জন সহকারী অ্যাটর্নি জেনারেলের একযোগে পদত্যাগ আলোচনার জন্ম দিয়েছে। জামাত সংশ্লিষ্ট এসব আইনজীবী এতদিন পর পদত্যাগ করায় অনেকে তাদের কঠোর সমালোচনাও করছেন। জুলাই সনদ বাস্তবায়ন না করা, বিচার বিভাগের আলাদা সচিবালয় না করা সহ বিভিন্ন কারণ দেখিয়ে মঙ্গলবার পদত্যাগপত্র দেন তারা। তবে বিএনপির আইনজীবী নেতারা বলছেন, জামাতের সিদ্ধান্ত মেনে রাজনৈতিক ইস্যু বানানোই তাদের উদ্দেশ্য। 4 মাস ধরে তারা রাষ্ট্র নাকি অন্য কারো স্বার্থে কাজ করেছেন সেটিও খতিয়ে দেখার দাবি তাদের। বেতন নিয়েছে, সুযোগ সুবিধা নিয়েছে, পদ পদবি ব্যবহার করেছে, করার পরে গতকাল ওনারা 4 মাস পরে ওনাদের মনে হলো যে এখন তো আসলে পদত্যাগ করা দরকার অথবা রিমুভ হবেন। তো এই জন্য ওনারা রাজনৈতিক কিছু বিষয় নিয়ে এসেছে, যেটা খুবই অনাকাঙ্ক্ষিত। আমার কথা হচ্ছে ওনাদের এই বক্তব্যটা টোটালি পলিটিক্যাল স্ট্যান্ডবাজি। তবে পদত্যাগী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলরা বলছেন, তারা সরকারের নয়, রাষ্ট্রের কর্মকর্তা ছিলেন। কিন্তু সরকার যখনই জন আকাঙ্ক্ষা ও স্বাধীন বিচার বিভাগের বিরোধিতা করেছে, তখনই তারা পদত্যাগের সিদ্ধান্ত নেন। পদত্যাগপত্রগুলো রাষ্ট্রপতি বরাবরে আমরা মূলত জমা দিয়েছি। এটি এখন মাননীয় অ্যাটর্নি জেনারেল ফরওয়ার্ড করলে ল মিনিস্ট্রিতে যাবে, তারপর সেটি অ্যাকসেপ্ট হওয়ার ব্যাপার থাকবে। বিএনপির বক্তব্যটা সম্পূর্ণ ভুল। যখন তারা জুলাই এবং আগস্টের স্পিরিট থেকে, সেন্টিমেন্ট থেকে যখন তারা কমপ্লিট ডিভাইশন যখন হয়ে গেল, তখন আমরা চিন্তা করলাম যে এখানে তো রাষ্ট্রের যে প্রতিনিধিত্ব, একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কিংবা স্টেট অ্যাটর্নি জেনারেল হিসেবে, আমাদের ল অফিসার হিসেবে যে রাষ্ট্রের যেটা আমাদের পক্ষ থেকে যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করা সম্ভব না। আমরা তো সরকারের কোনো নিয়োগপ্রাপ্ত নই। অন্তর্বর্তী সরকারের নিয়োগ দেয়া 25 জন ডিএজি এবং এএজি এখন পর্যন্ত পদত্যাগ করেছেন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিলেট অঞ্চলে বৃষ্টি ও পাহাড়ি ঢলে নদ-নদীর পানি বিপদসীমার কাছাকাছি। আগামী 4 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এ বিষয়ে আরও জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রানা মজুমদার। রানা, সিলেট অঞ্চলে দেখা যাচ্ছে নদ-নদীর পানি বিপদসীমার কাছাকাছি বইছে, তো সেক্ষেত্রে এর প্রভাব সাধারণ মানুষের জীবনে কেমন পড়ছে? দেখুন, আপনি জানেন যে আসলে সিলেটের আবহাওয়া কিন্তু বেশ বৈচিত্র্যময় বলা যায়, এবং আমরা কিছুক্ষণ আগেও দেখেছি যে সিলেটে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, একই সঙ্গে আবার রোদও ছিল। তবে অল্প কিছু সময় হয় যে আসলে বৃষ্টিপাত কমেছে, এবং এখন আবার আমরা দেখতে পাচ্ছি যে আকাশে ঝলমলে রোদও উঠেছে। তো বলা যায় যে আসলে
বিগত বেশ কয়েকদিন যাবতই আসলে সিলেটে টানা বৃষ্টিপাত হচ্ছে এবং সেই বৃষ্টিপাতের কারণে সিলেটের যে নদ নদীগুলো রয়েছে, বিশেষ করে সুরমা, কুশিয়ারা, এই নদ নদীর পানিগুলো অনেকটাই বেড়েছে। তবে আবহাওয়া অফিস থেকে যে তথ্যটি জানানো হয়েছে কিংবা পানি উন্নয়ন বোর্ডের যে তথ্যটি রয়েছে আমাদের কাছে, সেটি অনুযায়ী বলা যায় যে কোনো নদ নদীর পানি কিন্তু এখনও বিপদসীমা ক্রস করেনি। তো সেক্ষেত্রে অনেকটাই আশঙ্কা মুক্ত বন্যা বলেন কিংবা আবহাওয়ার বিরূপ পরিস্থিতি নিয়ে বলেন। তবে যে বিষয়টি আসলে আমরা বেশ কিছুদিন আগে, বিগত 3 দিন আগে আমরা লক্ষ্য করেছি যে অতিরিক্ত ভারী বৃষ্টিপাত, পাশাপাশি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কিন্তু সিলেটের যে পর্যটন কেন্দ্র রয়েছে সাদা পাথর, সেটি কিন্তু পানিতে তলিয়ে যায় এবং সেই সাদা পাথর পর্যটন কেন্দ্রের আশপাশের যে দোকানপাটগুলো ছিল সেগুলো কিন্তু পানিতে তলিয়ে যায়। তবে এর আসলে কিছু সময় পরে, অর্থাৎ কয়েক ঘন্টা পরেই আমরা দেখেছিলাম যে সেই পানিটা আবার নেমে যাওয়ার কারণে সেখানে কিন্তু আবার ভালো পরিস্থিতি তৈরি হয়েছিল এবং এর পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন থেকেও একটি নির্দেশনা দেওয়া হয়েছিল যে সাদা পাথর পর্যটন কেন্দ্র সেটি বন্ধ ঘোষণা করা হয়েছিল এবং পরবর্তীতে যখন পরিস্থিতি ভালো হয় তখন আবার কিন্তু সেই পরিস্থিতি ভালো হওয়ার কারণে সেই বন্ধ ঘোষণাটি আবার প্রত্যাহার করে নেওয়া হয় এবং সেটি পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়। তো সিলেটের আবহাওয়া আসলে এরকমই এবং আমরা দেখেছি যে গতকাল থেকে আজকে পর্যন্ত আসলে সিলেটে আবহাওয়া অফিসের যে তথ্য রয়েছে সেটি অনুযায়ী সিলেটে প্রায় 50 মিলিমিটারের উপরে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং বলা হচ্ছে যে আগামী 2-1 দিনও সিলেটের আবহাওয়া এরকম থাকবে। পাশাপাশি কখনো ভারী বৃষ্টিপাত, কখনো মাঝারি বৃষ্টিপাত, এরকম বৃষ্টিপাত কিন্তু সারা দিন ব্যাপী থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তো যদি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পরিমাণ বেশি না থাকে তাহলে সিলেটের যে বন্যা পরিস্থিতি বলেন কিংবা আবহাওয়ার পরিস্থিতি বলেন সেটি আসলে খুব একটা খারাপ হবে না। তো এই ছিল আসলে আবহাওয়া পরিস্থিতি নিয়ে আমার কাছে সব শেষ। সিলেট থেকে আবহাওয়া এবং বন্যা পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রানা মজুমদার। বর্ষা মৌসুমের শুরুতেই সিরাজগঞ্জে আগ্রাসী রূপে যমুনা নদী। জেলা সদর ও চৌহালি উপজেলায় দেখা দিয়েছে তীব্র ভাঙন। বাহুকা এলাকার নদীর একপাশে তীর রক্ষা বাঁধের প্রায় 30 মিটার এলাকা বিলীন হয়েছে। ঝুঁকিতে ঘরবাড়ি এবং চরাঞ্চলের ফসলি জমি। ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড। তবে স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর গত কয়েকদিনের ভারী বর্ষণে বেড়েছে যমুনার পানি। প্রবল স্রোতের তোড়ে শুরু হয়েছে নদী ভাঙন। সিরাজগঞ্জ সদরের বাহুকা ও চৌহালি উপজেলার চরাঞ্চলে ভাঙনের তীব্রতা বেশি। গত কয়েকদিনে নদীগর্ভে বিলীন হয়েছে সদর উপজেলার বাহুকা এলাকায় নদীর তীররক্ষা বাঁধের প্রায় 30 মিটার এলাকা। হুমকিতে বাঁধের ভেতরে ইতালি, গজারিয়া, দেওয়ামারা সহ আশপাশের বেশ কয়েকটি গ্রামের ফসলের জমি, ঘরবাড়ি। চৌহালির চর বিনায়ক এলাকাতেও আগ্রাসী নদী। এলাকার ক্ষতি মানে ভেঙে বাড়া গেলে তার থাকলো না, কাজে সবারই ক্ষতি, ছোট বড় কারো নাই, তো আমারও থাকা কঠিন হয়ে গেল। বাংলার অবস্থা খারাপ, আরো কোনে থাকুন কি সমস্যা তার কি ঠিকানা আছে। যে জায়গা ডেবে গেছে এই জায়গা জল বাইরে যায় তাহলে মনে হয় দুই বাহুকানা শুধু পুরো অসংখ্য দিন একবার ধ্বংস হয়ে যাবো। নতুন করে ভাঙনের কারণে উদ্বিগ্ন স্থানীয়রা। পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন কবলিত এলাকায় বালু ভর্তি জিও ব্যাগ ফেলার কাজ চলছে। জিও ব্যাগ ফেলে কাজ শুরু হয়ে গেছে এবং ভাঙন যাতে বৃদ্ধি না পায় সেই চেষ্টা করতেছি এবং আমরা মোটামুটি কন্ট্রোল করতে পারবো আশা করতেছি। আর অন্য একটা জায়গায় আমাদের ভাঙন হচ্ছে চর অঞ্চলে, সেই জায়গাগুলো আসলে অনেক ফসলের জমি যাচ্ছে, কিন্তু চর অঞ্চল বিধায় আমরা ওই জায়গাগুলোতে আসলে জরুরি কাজ বাস্তবায়ন করতে পারতেছি না। যমুনার ভাঙন ঠেকাতে স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই বিষয়ে আরো জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দিলীপ কুমার গৌর। দিলীপ, দেখা যাচ্ছে যে যমুনা নদীর ভাঙনের ফলে ঝুঁকিতে রয়েছে ঘরবাড়ি এবং চরাঞ্চলের ফসলি জমি। তো ভাঙন ঠেকাতে পদক্ষেপ কি কোনো নিয়েছে কিনা প্রশাসনের পক্ষ থেকে, কোনো পদক্ষেপ কি নেওয়া হয়েছে কিনা, এবং স্থানীয় জনগণ কি বলছেন? আমি এখন দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জ সদর উপজেলার বাহুকা এলাকায়। এখানে কিন্তু গত শনিবার যমুনা নদীর ডান তীর রক্ষা বাঁধের 30 মিটার অংশ নদী গর্ভে বিলীন হয়ে গেছে। আমি যদি আপনাকে দেখাই যে এখন আমরা দেখছি যে ভাঙন এলাকা রয়েছে সেখানে কিন্তু
পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বালি ভর্তি জিও ব্যাগ ডাম্পিং করা হচ্ছে এবং এখানে কিন্তু যে 30 মিটার অংশ নদী গর্ভে বিলীন হয়েছে, বাকি অংশগুলো কিন্তু রক্ষার জন্য এই পানি উন্নয়ন বোর্ড কাজ করছে। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যে শনিবার বিকেলে এখানে ভাঙন দেখা দিয়েছে এবং রবিবার সকাল থেকে কিন্তু তারা এখানে জরুরি ভিত্তিতে যে কাজ সে কাজ শুরু করেছে এবং ইতিমধ্যেই এই ভাঙন কিন্তু রোধ হয়েছে। এবং যেহেতু বর্ষা মৌসুম আসে সেজন্য কিন্তু এই বাঁধের আশেপাশে অতিরিক্ত যে বালি ভর্তি জিও ব্যাগ সেটি ফেলা হচ্ছে এবং এখানকার মানুষের যেটা বলছে যে এই যমুনা নদীর পাশেই তাদের বাড়ি, কয়েকটি ভাঙনের পরে কিন্তু তারা এখানে এসে বাড়ি করেছে। এখন যদি এই বাঁধটাকে রক্ষণাবেক্ষণ না করা হয়, ভাঙন রোধ করা না হয়, তাহলে কিন্তু তাদের বাড়িঘর আবার নদী গর্ভে বিলীন হয়ে যাবে। তো পানি উন্নয়ন বোর্ড বলছে যে আতঙ্ক হওয়ার কিছু নেই, তারা কাজ করছে এবং তারা এলাকাবাসীকে আশ্বস্ত করেছে যে ভাঙন রোধ করা সম্ভব হয়েছে এবং তারা নিয়ন্ত্রণ করেছে। পাশাপাশি আমরা দেখেছি যে যমুনা নদীর যে দুর্গম চরাঞ্চল উপজেলা রয়েছে চৌহালি উপজেলা, সেই চৌহালি উপজেলার বিনায়কপুর, মেটুয়ানি সহ কিছু কিছু এলাকায় চরে ভাঙন দেখা দিয়েছে এবং সেখানকার ফসলি জমি, ঘরবাড়ি নদী গর্ভে বিলীন হয়েছে। সেখানকার ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড কাজ করতে হবে। চৌহালিবাসীর দাবি যে নদীর ডান তীর যেভাবে সংরক্ষণ করা হয়েছে ঠিক সেভাবে যেন বাম তীরও স্থায়ীভাবে সংরক্ষণ করা হয়। প্রতি বছরই যমুনা নদীতে পানি বৃদ্ধি পেলে এবং পানি কমতে শুরু করলে কিন্তু চৌহালিতে ভাঙন দেখা দেয়। তবে এবছর কিন্তু আমরা দেখেছি যে পানি উন্নয়ন বোর্ড তারা বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতি নিয়েছে এবং যে সমস্ত এলাকায় ভাঙন দেখা দিচ্ছে সে জায়গায় জরুরি ভিত্তিতে তারা বালি ভর্তি জিও ব্যাগ ফেলছে এবং এই যে বাহুকা এলাকায় যে ডানতির বাঁধটি ভাঙন দেখা দিচ্ছে সেটি তারা পুরোপুরি নিয়ন্ত্রণে এনেছে বলে আমাদেরকে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে। সিরাজগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী দিলীপ কুমার গৌড়। ভয়াবহ তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ, সাথে বিদ্যুৎ বিভ্রাট যোগ হয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে লাখো মানুষের দৈনন্দিন জীবনযাত্রা। ফ্রান্স, যুক্তরাজ্য সহ পশ্চিম ইউরোপের 4 দেশে জারি রয়েছে রেড অ্যালার্ট। এ পর্যন্ত ফ্রান্সে পানিতে ডুবে 48 জন এবং স্পেনে হিটস্ট্রোকে 2 জনের মৃত্যু হয়েছে। ফ্রান্সের পিসোস শহরে জুনের সর্বোচ্চ 44.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। আগামী সপ্তাহে এ তাপপ্রবাহ পূর্ব ইউরোপেও ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে। নতুন কমিশনের জন্য দুর্নীতির 10,000 অভিযোগ জমা আছে দুদকের বাক্সে। এগুলোতে 1 লাখ কোটি টাকার দুর্নীতির ঘটনা রয়েছে ধারণা সংস্থাটির। পাশাপাশি অন্তত 300 মামলা রয়েছে অনুমোদনের অপেক্ষায়। বাছাই কমিটির তথ্য অনুযায়ী শিগগিরই গঠন হতে যাচ্ছে কমিশন। চলতি বছরের 3রা মার্চ দুদকের আব্দুল মোমেন কমিশন পদত্যাগ করে। এরপর কেটে যায় 100 কার্যদিবস। এর মধ্যে দুদকের বাক্সে জমা পড়েছে প্রায় 10,000 অভিযোগ। দুদক সূত্র জানায়, যাচাই বাছাই করে 7,500 অভিযোগ নতুন কমিশনের জন্য প্রস্তুত রাখা হয়েছে। আর বাকি 2,500 অভিযোগের সিদ্ধান্ত সরাসরি কমিশন নেবে। অনুসন্ধানকারী কর্মকর্তারা, অনুসন্ধানকারী টিম, জানেন অনুসন্ধানকারী টিম এক্ষেত্রে কাজ করছে। টিমের সদস্যরা বিভিন্ন জায়গায় পত্র প্রেরণ করেছেন মূলত তথ্য সংগ্রহের জন্য। অভিযোগ ছাড়াও প্রায় 300 মামলা রয়েছে কমিশনের অনুমোদনের অপেক্ষায়, আর অভিযোগপত্র রয়েছে 200। কোনো তদন্তর প্রেক্ষিতে মামলা হবে কিনা, অনুসন্ধান হবে কিনা, চার্জশিট হবে কিনা, এই সমস্ত বিষয় অনুমোদন দেওয়ার একমাত্র কর্তৃপক্ষ হচ্ছে কমিশন। তো সেই কমিশনই আজকে প্রায় 4 মাসের উপরে শূন্য অবস্থায় আছে। এটার ফলে অবশ্যই দুর্নীতিবাজরা তাদের সুযোগ নিচ্ছে এবং চাপ মুক্তভাবে এই দুর্নীতি চালিয়ে যাচ্ছে। 22 জুন সুপ্রিম কোর্টের বিচারপতি রেজাউল হকের নেতৃত্বে 5 সদস্যের কমিশন বাছাই কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
সংকটে থাকা 5 ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে প্রথম পর্যায়ে 3টি প্রতিষ্ঠানে প্রশাসক বসানো হবে। বাকি 2টিতে নিয়োগ হবে আদালতের নির্দেশের পর। বাংলাদেশ ব্যাংক বলছে প্রাথমিকভাবে 10 লাখ টাকা পর্যন্ত ব্যক্তি আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হবে। পরে বড় আমানতকারীদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। বিশ্লেষকরা বলছেন এমন প্রতিষ্ঠানে আস্থা ফেরানোই সরকারের বড় চ্যালেঞ্জ। দীর্ঘদিনের অনিয়ম, অব্যবস্থাপনা আর লুটপাটের কারণে দুর্বল হয়ে পড়েছে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান। এমন বাস্তবতায় 5টি সংকটাপন্ন আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। তবে বাংলাদেশ ব্যাংক বলছে প্রাথমিকভাবে 3টি প্রতিষ্ঠানের প্রশাসক নিয়োগ করা হবে। বাকি 2টি প্রতিষ্ঠানের প্রশাসক নিয়োগ দেওয়া হবে আদালতের নির্দেশনা পাওয়ার পর। প্রতিষ্ঠানগুলোর আর্থিক অবস্থার নিরীক্ষা এবং অবসানের ব্যাপারে সুপারিশ করবেন প্রশাসকরা। ব্যক্তি আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হবে পর্যায়ক্রমে। প্রশাসক নিয়োগ করার পর ব্যাংকের প্রতিষ্ঠানের অ্যাসেট হিসাবায়ন করা হবে এবং তারপর ওই দ্বারা কতটুকু লায়াবিলিটিস মিট আপ করা সম্ভব সেটাকে হিসাব করেই একটা পার্সেন্টেজ ধার্য করা, যে মানুষকে সিলিং দিয়ে দিব যে এতটুকু পর্যন্ত পাবেন। 5টি প্রতিষ্ঠানে প্রায় 27,000 ব্যক্তি আমানতকারীর 2,000 কোটি টাকার বেশি আমানত রয়েছে। উচ্চ খেলাপিতে জড়িত থাকা এসব প্রতিষ্ঠানগুলোকে এবার বাজেট থেকে অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে। বিশ্লেষকরা বলছেন আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আমানতকারীদের আস্থা ফেরানোই এখন বাংলাদেশ ব্যাংকের বড় চ্যালেঞ্জ। প্রথমে একটা টাস্কফোর্স করতে হবে, করে তারপরে সমস্যাগুলো কোত্থেকে তৈরি হলো, কারা কারা এর সঙ্গে জড়িত, তো তাদেরকে চিহ্নিত করতে হবে কি উপায়ে দুর্নীতিগুলো হয়েছে, অর্থ পাচার হয়েছে বা লুটপাট হয়েছে, সেগুলো খুঁজে বের করতে হবে। ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে সুশাসন প্রতিষ্ঠা করতে শুধু আইনের সংশোধন নয়, দোষীদের বিচারের আওতায় আনার দাবিও জানান বিশ্লেষকরা। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রায় 70 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা 10 তলা আবাসিক হলের কাজ শেষের আগেই দেখা দিয়েছে ফাটল। এতে শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ। তবে পরিকল্পনা বিভাগ বলছে তারা ভবনটি এখনও হস্তান্তর করেননি। ঘটনা তদন্তে 4 সদস্যের কমিটি করেছে প্রশাসন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রায় 68% শিক্ষার্থী রয়েছে আবাসন সংকটে। 2024 সালে প্রায় 70 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় 10 তলা আবাসিক ভবন। তবে ভবনটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আনুষ্ঠানিক হস্তান্তরের আগেই এবছরের শুরুতেই ওঠানো হয় শিক্ষার্থীদের। এরই মধ্যে ভবনটি বেশ কিছু স্থানে দেখা দিয়েছে ফাটল। এতে আতঙ্কিত শিক্ষার্থীরা। বিভিন্ন জায়গায় বাথরুমের উপরে, তারপর ওয়াশরুমের বিভিন্ন জায়গায় ফাটল দেখা গেছে, যেটা আসলে বিশাল বড় ফাটল। এক সময় তো আমরা শেরেবাংলায় ছিলাম, সেখানে ফাটল ধরেছিল। এখন যদি আবার এভাবে ফাটল ধরে তাহলে আমরা তো আতঙ্কিত হব। যেই প্রতিষ্ঠানকে এই ভবনের ঠিকাদারি দেওয়া হয়েছে সেইটা একটা বিতর্কিত প্রতিষ্ঠান ছিল। বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের কর্মকর্তারা জানান প্রকল্প এখনো চলমান, প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়নি। তবে শিক্ষার্থী হলে ওঠার বিষয়ে কিছু জানেন না তিনি। বিশ্ববিদ্যালয় এখনো প্রকল্পটা হ্যান্ডওভার নেয়নি এবং প্রকল্পটা হ্যান্ডওভার নেওয়ার আগে তো অবশ্যই এর সার্বিক দিক সবকিছু এবং আমাদের টেকনিক্যাল যারা এই বিষয়ে দক্ষ তাদেরকে দিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা করে নিয়ে তারপরে আমরা একটা হ্যান্ডওভার নেব। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে ভবন ফাটলের বিষয় খতিয়ে দেখতে 4 সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। ওটা যেটা দেখা গেছে আসলে মূল বিমের ফাটল না, ওটা বাইরে যে পলিস্টার ওটার ফাটল, কিন্তু মূল জায়গায় যেটা আমাদের প্ল্যানিংয়ের যেটা রডগুলো যেখানে সেখানে কোনো ফাটল হয়নি এবং এই বিষয়গুলো একটা রিপোর্টও মিনিস্ট্রিতে অলরেডি দেওয়া হয়েছে। এর আগে 2024 সালে এ হলের 3 তলায় ছাদ ঢালাইয়ের সময় ধসে পড়ে অন্তত 9 জন শ্রমিক আহত হন। নির্মাণ কাজ শেষে 6 মাস না পেরোতেই ভবনের বিভিন্ন অংশে ফাটল দেখা দেওয়ায় কাজের মান নিয়েও উঠছে প্রশ্ন। সাখাওয়াত হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। এ বিষয়ে আরো জানাতে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাখাওয়াত হোসেন। সাখাওয়াত, দেখা যাচ্ছে নির্মাণ কাজ শেষের আগেই ভবনে ফাটল দেখা দিয়েছে, সেক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি বলছে? দেখুন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2024 সালে যে বিপুল পরিমাণ ছাত্রদের যে আবাসন সংকট সেটি কাটিয়ে ওঠার জন্য
এই হলটি নির্মাণের কাজ শুরু করে এবং হলের নির্মাণ কাজ শুরুর পর থেকে যে হলের এর অনিয়ম বা নির্মাণ কাজের বেশ কিছু দুর্বলতার দিক ফুটে ওঠে। এই শুরুতে এই হলের যে কার্যক্রমটি বলা যায় যেটি কিন্তু 2024 সালে যখন এই হলটির 3 তলা ঢালাই কাজ চলে তখন কিন্তু এই হলের নির্মাণাধীন হলটির ছাদ যেটি সেটি কিন্তু ভেঙে পড়ে। এর ফলে কিন্তু 9 জন শ্রমিক আহত হয়। তখনও কিন্তু এই হলের নির্মাণ যে নির্মাণ কাজ সেটি যে মান সেটি নিয়ে কিন্তু প্রশ্ন ওঠে এবং সেই সময়ও কিন্তু এক ধরনের একটি তদন্ত কমিটি করা হয় এবং তারা কিন্তু যাচাই বাছাই করে বেশ কিছু গাফিলতিও খুঁজে পায় এবং সেগুলো সংশোধনের পর দ্বিতীয় ধাপে কাজ শুরু করে। তবে কাজ শেষ হওয়ার আগেই যে 10 তলা ভবনে যে ফাটল দেখা দিয়েছে সেটি কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ মনে করছেন এখানকার শিক্ষার্থীরা। তাদের সাথে আমরা যে কথা বলেছি 10 তলায় যে বাথরুমের ওপরের বা কর্নার সাইডের যে ফাটলগুলো সেগুলো বেশ ঝুঁকিপূর্ণ বলে তারা মনে করছেন। তবে এখানকার যারা বিভাগ রয়েছেন প্রকৌশল বিভাগ তারা যেমনটি বলছেন যে এই ভবনটি তারা এখনো হ্যান্ডওভার নেয়নি। সব ধরনের প্রস্তুতি এবং পরীক্ষা নিরীক্ষা শেষেই তারা কিন্তু নিবে। এখানে কোনো ত্রুটি বা সার্বিক যে কার্যক্রম সেটি যাতে স্বাভাবিক থাকে সেই অংশ নিয়ে তারা কিন্তু এটি বুঝিয়ে নেবে। তো এখন পর্যন্ত ভবনটিতে যেটি দেখা যাচ্ছে নির্মাণাধীন ভবনের শুরুতেই যে ফাটল এবং এই ভবনের যে অন্যান্য যে দুর্বল পয়েন্টগুলো সেগুলো কিন্তু ফুটে আসছে। বিশেষ করে এই ভবনের ফাটল এবং লিফটের বিষয়ে যে ঝুঁকিপূর্ণ এখানে যে লিফটগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো খুবই নিম্নমানের বলে শিক্ষার্থীদের কাছ থেকে অভিযোগ রয়েছে। তবে যেমনটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে ফাটল নিয়ে যে 4 সদস্যের কমিটি করেছে তারা একটি রিপোর্ট দাখিলও করেছে। তবে এই রিপোর্ট কিন্তু এখন পর্যন্ত প্রকাশ্যে আনেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ফলে যে বলা চলে যে এই ধরনের যে হলগুলো নির্মাণ করা হচ্ছে বিপুল ব্যয় সেটি কি আসলে শিক্ষার্থীদের জন্য কতটি নিরাপদ সেটি কিন্তু এখনো প্রশ্ন উঠছে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যে সার্বিক প্রস্তুতি সেটি বলা যায় যে এই হলের নির্মাণ কাজ সেটি কিন্তু করেছে আলোচিত ঠিকাদারি প্রতিষ্ঠান মজিদ অ্যান্ড সন্স। ফলে বলা চলে যে তাদের বিরুদ্ধে যে অভিযোগ আগে থেকেই ছিল সেই প্রতিষ্ঠানকে কাজ দেওয়া এবং নির্মাণ কাজে সঠিক যাচাই না করলে এখানকার শিক্ষার্থীদের কতটা নিরাপদ আবাসন পাবে সেই নিয়ে প্রশ্ন থেকেই যাবে। এই ছিল রাজশাহী থেকে ভবন যে ফাটল রাজশাহী নির্মাণাধীন সর্বশেষ সংবাদ। রাজশাহী থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাখাওয়াত হোসেন। গাজীপুরের ভাঙা ব্রিজ এলাকায় তুরাগ নদের ওপর স্থায়ী সেতুর অভাবে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে দুপারের বাসিন্দাদের। বর্ষায় নৌকা আর অন্য সময় বাঁশের সাঁকোই তাদের ভরসা। সিটি কর্পোরেশন বলছে জনদুর্ভোগ কমাতে দ্রুত সেতু নির্মাণের প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। গাজীপুর শহরের তুরাগ নদের এপারে ইসলামপুর আর ওপারে কাশিমপুর বাজার। এখানে কোনো স্থায়ী সেতু না থাকায় পণ্য পরিবহন ও স্থানীয়দের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বর্ষাকালে নৌকা ট্রলার থাকলেও অন্য সময় ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকোতে পার হতে হয় যাত্রীদের। এলাকাবাসী বলছেন সেতু না থাকায় নৌপথে অথবা কোনাবাড়ি হয়ে দীর্ঘ পথ অতিক্রম করে গন্তব্যে পৌঁছাতে হয় তাদের। হাসপাতালে যাইতে হলে অনেক ভোগান্তি পোহাতে হয়। তারপরে মনে করেন কুট কাছারি আছে যদুপুর, ওখানে গেতে অনেক সময় লাগে, অনেক সময় ব্যয় হয়। বর্ষাকাল ব্রিজ নাই, নৌকা দেওয়া মনে করেন যে একটু অসুবিধা যেমন ইসলামপুরের মানুষ, বাসনের মানুষ, এরাও মনে করেন কাশিমপুর যাতায়াতে অসুবিধা। কোনাবাড়িতে ঘুরে যাচ্ছে তখন চান্দুরা দিয়ে কোনাবাড়িতে ঘুরে যাবো, ততক্ষণে আপনার এদিক দিয়ে শর্টকাটে হয়ে যায়। সেজন্য এদিকে একটা ব্রিজ হলে অনেকটা মানুষের সুবিধা হবে। সিটি কর্পোরেশন জানিয়েছে সেতুর জন্য জাপানের সাহায্য সংস্থা জাইকার অর্থায়নে দরপত্র সহ সব কাজ সম্পন্ন হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পেলে আগামী মাসেই শুরু হবে নির্মাণ কাজ। আমরা ইতিমধ্যে সেখানে 109 কোটি টাকার রাস্তা এবং ব্রিজ সহ আমরা টেন্ডার দিয়েছি। আশা করতেছি আমাদের মন্ত্রণালয় থেকে একটা 30 কোটি টাকার উপরে যদি কোনো প্রকল্প থাকে তাহলে সেটা মন্ত্রণালয়ের একটা অনুমোদন লাগে। সেই অনুমোদনের জন্য আমরা পাঠাইছি। আশা করি যে আগামী মাসের মধ্যে অনুমোদনটা আসলে আমরা কাজ ধরতে পারবো। সংযোগ সড়ক সহ সেতুটির নির্মাণ খরচ হবে 109 কোটি টাকা। তবে শুধু আশ্বাস নয়, দ্রুত কাজ শুরু করার দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চাঁপাইনবাবগঞ্জের বাগানগুলোতে স্বল্প সময়ের ব্যবধানে পেকেছে জনপ্রিয় বিভিন্ন জাতের আম। এক জাতের আম শেষ হওয়ার আগেই বাজারে উঠছে অন্য জাতের আম। এতে কাঙ্ক্ষিত দাম মিলছে না বলে জানান চাষিরা। জলবায়ু পরিবর্তনের প্রভাব উল্লেখ করে আম সংরক্ষণে হিমাগার নির্মাণ ও প্রক্রিয়াজাতকরণের পরামর্শ গবেষকদের। এক দশক আগেও বাগানগুলোতে আম পাকার ক্ষেত্রে ধারাবাহিকতা ছিল। বাজারে এক জাতের আম শেষ হলে উঠত আরেক জাতের আম।
তবে এখন প্রায় একই সময়ে সব জাতের আম পেকে যাওয়ায় বিঘ্ন ঘটছে ধারাবাহিকতায়। বাগানীরা জানান, এবছর মে মাসের ৩য় সপ্তাহে গুটি ও গোপালভোগ আম পাকা শুরু হয়। এর কিছুদিন পরে পাকতে শুরু করে খিরসাপাত। এই জাতের আম শেষ হওয়ার আগেই বাজারে চলে আসছে ল্যাংড়া, বাড়িচার, এমনকি আম্রপালিও। ল্যাংড়া, বোম্বাই, এরপরে দেখা যায় ফজলি দিয়ে একটা সময় দেখা যাচ্ছে যে আমাদের লেটেস্ট যে কয়েকটা ভালো জাত আছে এই আমগুলা দেখা যাচ্ছে 7 থেকে 10 দিনের মধ্যেই সবগুলোই কিন্তু পেকে যায়। এক সপ্তাহ রাখলে হয়তো পরে বেশি দাম পাইতাম, এখন বাজারে তো দাম পাচ্ছি না। যেমন 2000 টাকার আম 1500 টাকাতে বেচতে হয়েছে। গবেষকরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে আমের মৌসুমে তাপমাত্রা বেশি থাকছে, কমে গেছে বৃষ্টিপাতও। এ কারণেই স্বল্প সময়ের ব্যবধানে পেকে যাচ্ছে বিভিন্ন জাতের আম। সংরক্ষণের জন্য হিমাগার নির্মাণের পাশাপাশি প্রক্রিয়াজাতকরণে বিজ্ঞানসম্মত ব্যবস্থা নেওয়ার পরামর্শ তাদের। আমরা যদি এটা স্টোর করতে পারতাম, এবং বেশি দিন স্টোর করার দরকার, আপনি 7 দিন ডিলে করলে 15 দিনের জায়গায় 21 দিন খিরসাপাত আমটা পাওয়া যাবে। তো আমি মনে করি যে একটা হলো স্বল্পকালীন সংরক্ষণ, আর একটা হলো যে এই আমগুলা প্রক্রিয়াজাতকরণের যদি ব্যবস্থা থাকে তাহলে চাষিরা উপকৃত হবেন। জেলায় এবার 37,487 হেক্টর জমিতে আম চাষ হয়েছে। প্রায় 4 লাখ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা কৃষি বিভাগের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বান্দরবানের নাইখ্যাংছড়ির ঘুমধুম সীমান্ত এলাকায় আবারও স্থলমাইন বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এ নিয়ে 2 মাসে ওই এলাকায় মাইন বিস্ফোরণে 5 জনের মৃত্যু হলো। বুধবারের ঘটনায় নিহত শফি আলম ঘুমধুম ইউনিয়নের রেজু আমতলি ছড়া এলাকার বাসিন্দা ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, কাশেম রাজার ঢালার মুখ থেকে প্রায় 1 কিলোমিটার বাংলাদেশের ভেতরে একটি কলা বাগানের ভেতর দিয়ে হাঁটার সময় স্থলমাইন বিস্ফোরণের কবলে পড়েন শফি। এ সময় তার ডান পা হাঁটুর নিচ থেকে উড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে উখিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেলে নেয়ার সময় মারা যান তিনি। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।